আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক। প্রথমে সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের সময় দায়ের করা হত্যা মামলা সহ সকল মামলা যাচাই বাছাই করে আগামী 1 মাসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে জেলা প্রশাসকদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। 15 লাখ ডোজ হাম এবং 90,000 টিটেনাস ভ্যাকসিন দেশে এসেছে। 24 দিনের মধ্যে এই ভ্যাকসিন দেশে এনে রেকর্ড করেছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান একের পর এক কাজ করে যাচ্ছেন বললেন এলজিআরডি মন্ত্রী। জনগণকে অবাধ ও সঠিক তথ্য সরবরাহের নিশ্চয়তা দিতে এবং অপতথ্য থেকে সুরক্ষা দিতে সরকার বদ্ধপরিকর বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে বললেন প্রধানমন্ত্রীর মুখপাত্র ডক্টর মাহদি আমিন। চট্টগ্রামে চলছে হাম রুবেলা টিকাদান কর্মসূচি। 3 লাখের বেশি শিশুকে টিকাদান সম্পন্ন করেছে সিটি কর্পোরেশন। যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের সময় দায়ের করা হত্যাসহ সকল মামলা যাচাই বাছাই করে আগামী 1 মাসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের ডিসিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচন উপলক্ষে লাইসেন্সকৃত যে সকল অস্ত্র জমা নেওয়া হয়েছিল সেগুলো ফেরত দেওয়া হয়নি। জেলা প্রশাসকদের সেগুলো দ্রুত ফেরত দেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, যেসব অস্ত্রের লাইসেন্স 2009 সালের 7 জানুয়ারির পরে এবং 2024 সালের 5 আগস্টের আগে রাজনৈতিক ও দলীয় বিবেচনায় যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো ফেরত না দিয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এছাড়া আসন্ন ঈদ যাত্রার নিরাপদ ও স্বস্তি নিশ্চিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। তিনি জানান, মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বরিয়ন ক্যামেরা থাকবে। পাশাপাশি রাজধানী সহ সারা দেশের নিরাপত্তা নিশ্চিতে ঈদের 7 দিন আগে পুলিশ প্রধান কার্যালয়ে একটি মনিটরিং সেল গঠন করা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। হয়েছিল আওয়ামী ফ্যাসিবাদী সময়ে সেই মামলাগুলোর বিষয়ে আমরা আবার একটা পত্র দিয়েছিলাম। আমরা দায়িত্ব গ্রহণের পরে ইন্টারিম গভর্নমেন্টের সময় কিছু মামলা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু সেখানে কিছু কিছু মামলা, কিছু শ্রেণীর মামলা অন্তর্ভুক্ত করা হয়নি। আমরা পলিটিক্যাল গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরে আমরা বিবেচনা করেছি যে আমাদের বিরুদ্ধে অনেক অস্ত্র মামলা, হত্যা মামলা দেওয়া হয়েছে। জেলা পর্যায়ে যে কমিটিটা আমরা করে দিয়েছিলাম, তারা সেটা যাচাই বাছাই করে যদি সত্যিকারভাবে সেই শ্রেণীভুক্ত মামলা হয়ে থাকে তখন সেগুলো প্রত্যাহারের জন্য সুপারিশ করবেন। যে সমস্ত লাইসেন্সগুলো 2009 সালের 6 জানুয়ারির আগে ইস্যু করা হয়েছিল সেগুলো ফেরত দেবে। যে সমস্ত লাইসেন্সগুলো 2024-এর 5 আগস্টের পরে ইস্যু করা হয়েছে সেই সমস্ত লাইসেন্সে অন্তর্ভুক্ত অস্ত্রগুলো ফেরত দিতে হবে। 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এই সময়ের ভিতরে রাজনৈতিক বিবেচনায় এবং নীতিমালা বহির্ভূতভাবে যে সমস্ত লাইসেন্স ইস্যু করা হয়েছিল সেগুলো যাচাই বাছাই করার জন্য আমরা একটা জেলা পর্যায়ে কমিটি করে দিয়েছিলাম ইতিপূর্বে। সেই কমিটির বিবেচনায় যেগুলো নীতিমালা বহির্ভূত এবং রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হয়েছে, তাদের কাছে সেগুলো বাদে বাকি লাইসেন্সের অন্তর্ভুক্ত অস্ত্রগুলো ফেরত দেবে। ঈদ যাত্রাটা নিরাপদ করতে পারি, যাওয়া আসা এবং সড়কে নিরাপত্তা প্রদান করতে পারে পুলিশ এবং সড়ক পরিবহন বিভাগ
যাতে তারা জনগণের নিরাপদ যাত্রাটা নিশ্চিত করতে পারে, আশাটা নিশ্চিত করতে পারে, সেই জন্য কিছু অনুশাসন দিয়েছেন। সেরকম সিদ্ধান্তগুলোর মধ্যে একটা হচ্ছে সড়ক মহাসড়কের উপরে কোনো রকমের পশুর হাট অনুমতি দেওয়া হবে না। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে মাঠ পর্যায়ের প্রশাসনকে সামনে রেখে নিজেদের অগ্রাধিকার ও পরিকল্পনার কথা তুলে ধরেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা। খেলার মাঠ সংরক্ষণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতার এসব বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা ও করণীয় তুলে ধরা হয়। বিস্তারিত জানাচ্ছেন জাকিয়া জামান আনিকা। খেলার মাঠ আর অন্য কোনো কাজে নয়, এবার এমন কঠোর অবস্থানেই যাচ্ছে সরকার। জেলা প্রশাসকদের কাছে স্পষ্ট নির্দেশনা, মেলা বা অন্য কোনো কার্যক্রমের জন্য খেলার মাঠ বরাদ্দ দেয়া যাবে না। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনে আজ এসব নির্দেশনার কথা তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি আরও বলেন, যুবকদের কর্মসংস্থানের আস্থা তৈরি এবং নতুন সুযোগ সৃষ্টি করতেই সরকার কাজ করছে। যুবকদের জন্য আমাদের কর্মসংস্থানের রাস্তা তৈরি করার জন্য, কর্মসংস্থান নিশ্চিত করার জন্য আমরা ফ্রিল্যান্সিং থেকে শুরু করে কেয়ার গিভার এবং আমাদের মোবাইল সার্ভিসিংয়ের মাধ্যমে আমরা বেশ কিছু ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের কিছু প্রকল্প হাতে নিয়েছি এবং কিছু প্রকল্প চলমান রয়েছে। সেগুলো যাতে সঠিকভাবে প্রতিষ্ঠিত করা হয় বা সঠিকভাবে বাস্তবায়ন হয়, সেই বিষয়গুলো নিশ্চিতের জন্য আমরা ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক মহোদয়গণ যারা রয়েছেন, বিভাগীয় কমিশনারগণ রয়েছেন, তাদেরকে আহ্বান করেছি। পাশাপাশি আমাদের খেলাধুলার বিষয় ইতিমধ্যে আপনারা অবগত রয়েছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2রা মে নতুন করে স্পোর্টস উদ্বোধন করেছেন সিলেট থেকে একযোগে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায়। আমাদের যে 8টি ইভেন্টের স্পোর্টস আমরা কার্যক্রম শুরু করেছি, প্রত্যেকটি ইভেন্টেই কিন্তু চমৎকারভাবে আমাদের সেই 12 থেকে 14 বছরের কিশোর কিশোরীরা খেলাধুলায় অত্যন্ত উৎসাহিত হয়ে উদ্দীপনার মধ্য দিয়ে তারা খেলাধুলা পরিচালিত হচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে কথা বলেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। তিনি বলেন, সরকারের বিভিন্ন ভাতা ও সহায়তা কর্মসূচি যেন সঠিক ও যোগ্য ব্যক্তির কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে তদারকি বাড়ানো হচ্ছে। এই লক্ষ্যে একটি কমিটি গঠন করার কথাও জানান তিনি। সেই সাথে বড় বড় প্রকল্পের পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীকে সরাসরি সহায়তা দেওয়ার মাধ্যমে তিনি অর্থনীতির মূল ধারায় যুক্ত করার পরিকল্পনা তুলে ধরেন। জেলা প্রশাসক মহোদয় যারা আছেন, বিভাগীয় কমিশনার যারা আছেন, তাদের কাছে যে ব্রিজিংটা আছে মন্ত্রণালয় থেকে তৃণমূল পর্যন্ত পৌঁছানোর জন্য তারা কিন্তু কানেক্টিভিটিটা করে থাকেন। টানেলের এপারে আমরা আছি, টানেলের ওপারে ওনারা আছেন। তো মাঝখানে যে কানেক্টিভিটিটা, এটা যেন অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। আমাদের সেবাগুলো এই পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তারা যেন ইমপ্লিমেন্টেশন পর্যায়ে ভালো মতো কাজ করেন। ওখানকার প্রবলেমসগুলো আমাদের পর্যন্ত আসার জন্য যেন সকল ধরনের দুর্নীতিমুক্ত তারা থাকতে পারেন। তো ওনাদের দায়িত্বশীলতা, ওনাদের অ্যাক্টিভিটি সব কিছুর উপর ডিপেন্ড করে যে আমাদের পরিকল্পনাগুলো কতখানি কার্যকর হচ্ছে। পরিবেশ সুরক্ষার বিষয়েও গুরুত্বারোপ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ এবং বর্জ্য ব্যবস্থাপনায় নজরদারি বাড়াতে স্থানীয় প্রশাসনের ভূমিকা আরও জোরদার করতে হবে। গাছ লাগানো বলেন, সেটা বায়ু দূষণ কমানো বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বলেন, যাই আমরা বলি, এগুলি কিন্তু ওনাদের সাহায্য সহযোগিতা ছাড়া ওই স্তরে সম্ভব না। আমরা বলছি যে ওনাদেরকে আমরা যে কার্যক্রমগুলো হাতে নেই, যেগুলি হাতে আসে, যেগুলি হাতে নেব, সেগুলির জন্য ওনারা আমাদেরকে সহযোগিতা করে পূর্ণ উদ্যমে, যাতে করে এগুলি ঠিকমতো বাস্তবায়ন হয়। পার্বত্য অঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে সম্মেলনে আলোচনা করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান জানান, সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং স্থিতিশীলতা ধরে রাখতে জেলা প্রশাসকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। ওনারা যদি সুন্দরভাবে হ্যান্ডেল করেন তাহলে কিন্তু পরিস্থিতি ভালো। কেন্দ্রের প্রতিনিধি হিসাবে ডিসি সাহেবরা সর্বক্ষণ জেলার সমন্বয় সাধন করবেন, মোটামুটি তত্ত্বাবধান করবেন, সেটা আমরা নির্দেশ দিলাম। এটা তো আগেই ছিল, ওনাদের বললাম যে ওনারা যদি সুন্দরভাবে হ্যান্ডেল করেন তাহলে কিন্তু পরিস্থিতি ভালো থাকবে, এখনও ভালো আছে, আগামীতে ভালো থাকবে। কিন্তু একটা সার্বিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেভাবে স্পেসিফিক না। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যেগুলো দরকার সেগুলো বলা হয়েছে আর কি।
সম্মেলনের শেষ দিনে বিভিন্ন খাতে সরকারের অগ্রাধিকার তুলে ধরলেও এসব পরিকল্পনার কার্যকর বাস্তবায়নে মাঠ প্রশাসনের সক্রিয় ভূমিকার উপরই জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় জরুরি উদ্যোগের অংশ হিসেবে আজ দেশে পৌঁছেছে 15 লাখ ডোজ হামের ভ্যাকসিন। এর সঙ্গে এসেছে আরও 90,000 ডোজ টিটেনাস ভ্যাকসিন। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউনিসেফ ও গ্যাভির প্রাপ্ত ইপিআই কার্যক্রমে ব্যবহৃত হাম রুবেলা টিকা এবং ওরাল পোলিও ভ্যাকসিন এর চালান গ্রহণ অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, মাত্র 24 দিনের মধ্যেই এই বিপুল পরিমাণ ভ্যাকসিন দেশে আনা সম্ভব হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে স্বাস্থ্য খাতে ব্যবস্থাপনার কিছু ত্রুটির কারণে হামের প্রকোপ বেড়েছে, তবে বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি জানান, দেশে এখন ভ্যাকসিনের কোনো ঘাটতি নেই। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। This is the first time যে 24 ডেজে আমরা আমাদের সকল ভ্যাকসিনের একটা বাম্পার স্টক সরবরাহ নিতে সক্ষম হয়েছি। এটা একটা রেকর্ড অ্যাজ পার হু অ্যান্ড ইউনিসেফ পিপল, আমরা সেটা করতে সক্ষম হয়েছি। আমরা এইমাত্র কার্গো থেকে আমাদের টোটাল যে লটটা আমরা রিসিভ করেছি হাম ভ্যাকসিনের 15 লাখ ডোজ, আমরা 1 ফর ইচ পারসন 15 লক্ষ ডোজ আমরা একসাথে এইমাত্র রিসিভ করলাম। সাথে আরও রিসিভ করলাম আমরা 90,000 টিডি টিটেনাস অ্যান্ড ডিপথেরিয়ার ভ্যাকসিন আমরা একসাথে রিসিভ করলাম এইমাত্র। ইনশাল্লাহ এই যে শুরু হয়েছে, এখন আমাদের প্রত্যেক সপ্তাহে একটার পর একটা ডেলিভারি আসবে। আগামী 10 মে আমরা 1,08,00,000 ডোজ এমআর, টিডি, বিসিজি, টিসিবি, বিওপিবি অ্যান্ড পেন্টা ভ্যাকসিন দেশে পৌঁছবে এবং সরবরাহ ব্যবস্থা সম্পন্ন হবে। সেপ্টেম্বর 2026 সালের মধ্যে সম্পূর্ণ ভ্যাকসিন সরবরাহ সম্পূর্ণ করার পরিকল্পনা আমাদের রয়েছে এবং হবে, এবং দ্যাট উইল ক্রিয়েট এ বাফার স্টক অ্যাট আওয়ার হ্যান্ড। সুতরাং এই মুহূর্তে আপনাদেরকে আমরা দৃঢ়তার সাথে বলি, ইনশাল্লাহ আমাদের ভ্যাকসিনের কোনো রকম ঘাটতি নেই, স্টক ঘাটতি পড়ার কোনো সম্ভাবনা নেই। এলজিআরই মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান একের পর এক কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে। আজ রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিক্স রিসার্চ ISTR আয়োজিত দ্য ল কম্পাস ডায়ালগ শীর্ষক বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি বলেন, ইতিমধ্যে দেশে তেল এবং গ্যাস উত্তোলন করার যে কাজগুলো রয়েছে সেগুলো শুরু করেছে সরকার। তিনি আরও বলেন, রাজনৈতিক যে সমস্যাগুলো অতীতে তৈরি হয়েছিল সেটা আগের চেয়ে অনেক ইতিবাচক হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ইলেকশন ম্যানিফেস্টোতে যে জিনিসগুলো আমরা দিয়েছিলাম সেগুলো ইমপ্লিমেন্ট করার জন্য তিনি একটার পর একটা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, এই বিষয়গুলো কিন্তু আপনার যথেষ্ট জনগণের মধ্যে এটা একটা আশার সঞ্চার করেছে। এনার্জি সেক্টরে আপনারা সবাই জানেন যে আমরা রিনিউয়েবল এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি, আমরা আপনার সোলার এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি, এবং একই সঙ্গে অনশোর এবং অফশোর যে এক্সপ্লোরেশন আপনার গ্যাস এবং তেল উত্তোলন করবার যে কাজগুলো সেগুলো আমরা শুরু করেছি ইতিমধ্যে। 3 মাস পরের মধ্যেই আমরা সেটাতে আপনার টেন্ডারে যাবো বলে আমরা আশা করছি। আমাদের রাজনৈতিক যে সমস্যাগুলো এখানে তৈরি হয়েছিল অতীতে, সে সমস্যা এখনও যে চলে গেছে তা বলবো না, কিন্তু আগের চেয়ে অনেকটা ইতিবাচক হয়েছে। আমরা বিশ্বাস করছি যে আপনার একটা স্থিতিশীলতা যদি আমরা নিয়ে আসতে পারি দেশের মধ্যে, তাহলে অবশ্যই আমরা আমাদের যে লক্ষ্য আছে অর্থনৈতিক উন্নয়ন করা, আপনার দেশে ইনভেস্টমেন্ট বাড়ানো, দেশে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করা, এই কাজগুলোতে আমরা এগিয়ে যেতে সক্ষম হব। জনগণকে অবাধ ও সঠিক তথ্য সরবরাহের নিশ্চয়তা দিতে এবং
অপতথ্য থেকে সুরক্ষা দিতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত করা গেলে গণমাধ্যমের বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব হবে। গণমাধ্যমে ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় সংশ্লিষ্ট সকল পক্ষের মতামতের ভিত্তিতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে বলেও জানান তিনি। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। তিনি বলেন, জ্বালানি তেল ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কিছু সংকটের সৃষ্টি হয়েছিল, তবে সরকার দেশি বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা, আন্তর্জাতিক পর্যায়ে দর কষাকষির মাধ্যমে বিকল্প ব্যবস্থা করেছে, চাহিদা অনুযায়ী সরবরাহ স্থিতিশীল রেখেছে। সকালে রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিক্স রিসার্চ ISTR আয়োজিত দ্য ল কম্পাস ডায়ালগ শীর্ষক বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। ডক্টর মাহদি আমিন বলেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাগুলোকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করতে কাজ করছে সরকার। বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা, সেটিকে ধারণ করেই কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের পরে গত প্রায় 2.5 মাস ধরে নির্বাচনী ইশতেহারের প্রতিটি ধারাকে ধরে ধরে যে কমিটমেন্টগুলো রয়েছে সেগুলো ফুলফিল করা শুরু করেছেন। দীর্ঘদিন পরে আমরা দেখেছি এত প্রাণবন্ত একটা সংসদ, যেখানে আমাদের সংসদের সরকারি দলের সদস্যরা, বিরোধী দলের সদস্যরা মন খুলে খোলা মনে আলাপ আলোচনা করছেন। আমাদের যার যার এলাকার সমস্যাগুলো কী, সেগুলোর সমাধান কী, সেখানে সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে। কিন্তু এই যে প্রতিটি রাজনৈতিক দলের সহাবস্থান, সাম্যাবস্থা, এটি কিন্তু আগামীর বাংলাদেশকে ধারণ করবে। আমরা চাই গণতান্ত্রিক প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি রাজনৈতিক প্রতিষ্ঠান, প্রতিটি মানুষ যতক্ষণ পর্যন্ত মানবাধিকার থাকবে, আইনের অনুশাসন থাকবে, বাক স্বাধীনতা থাকবে, গণতান্ত্রিক মূল্যবোধ থাকবে, আমাদের ভিন্ন মত, ভিন্ন পথকে ধারণ করে কিন্তু আমরা এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। অপপ্রচার কিন্তু অপরাজনীতি, সেটা কোনো রাজনৈতিক কৌশল হওয়া উচিত না। আমরা চাই যা কিছু সত্য, যা কিছু সঠিক, যা কিছু ন্যায্য, যা কিছু ন্যায়সঙ্গত, সেটা পক্ষে আমরা সবাই মিলে একসাথে অবস্থান নিই। অন্য যে কোনো দেশের তুলনায় আমাদের দেশে তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। সেখানকার ডিমান্ড অনুযায়ী সাপ্লাইটা আমরা স্থিতিশীল রেখেছি এবং বৈশ্বিক অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এভরি চ্যালেঞ্জকে আমরা এক একটা অপরচুনিটি হিসেবে নিয়ে ইনশাল্লাহ দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আসন্ন কুরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রী আজ রাজধানীর গাবতলী পশুর হাট ও পার্শ্ববর্তী সড়ক পরিদর্শন শেষে কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান, ডিএমপি কমিশনার মোহাম্মদ সারোয়ার উপস্থিত ছিলেন। মীর শাহে আলম বলেন, আসন্ন ঈদুল আজহায় পশুর হাট এবং ঈদ যাত্রা যাতে নির্বিঘ্ন হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী ও ঢাকার 2 সিটি কর্পোরেশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। সিটি কর্পোরেশনের নির্ধারিত পশুর হাটের বাইরে নতুন করে যত্রতত্র কোনো হাট বসবে না। রেল লাইন এবং মহাসড়কের মধ্যে কোনো পশুর হাট বসানো যাবে না। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী এবং 2 সিটি কর্পোরেশন পদক্ষেপ গ্রহণ করবে। আমরা ইজাদদার, ডিএমপি এবং সিটি কর্পোরেশনকে আমরা কিছু নির্দেশনা আজকে দিয়েছি। সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবেন, যাতে ক্রেতা বিক্রেতারা নির্বিঘ্নে পশু ক্রয় বিক্রয় করতে পারে এবং রাস্তায় যাতে কোনো যানজট না হয়, এই বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করব। আমাদের সম্মানিত পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, র্যাব এবং প্রয়োজনে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হলে সেটি আমরা মোতায়েন করব। এর বাইরে এখানে স্বাস্থ্য ক্যাম্প থাকবে। নকল টাকা যাতে কেউ ব্যবহার করতে না পারে, এটা ব্যাংকের লোক মেশিন নিয়ে এখানে উপস্থিত থাকবে। আগামী ঈদুল আজহার যে পশুর হাট এবং দেশবাসীর ঢাকা ছেড়ে যাওয়া এবং আসার রাস্তাগুলি যাতে নির্বিঘ্ন থাকে, এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ আমরা সজাগ আছি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনে গত 20 এপ্রিল থেকে শুরু হয় হাম রুবেলার টিকাদান কার্যক্রম। লক্ষ্যমাত্রা ছিল নগরের 6 মাস থেকে 5 বছরের নিচে 3,300,000 শিশু। ইতিমধ্যে লক্ষ্যমাত্রা পূরণের কাছাকাছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। টিকাদান কেন্দ্রে শিশুদের ভিড় কিছুটা কমলেও এখনও সকাল থেকে বিকেল পর্যন্ত চলছে টিকাদান কার্যক্রম। বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে। চট্টগ্রাম নগরের 41 ওয়ার্ডের স্থায়ী অস্থায়ী টিকাদান কেন্দ্রের নির্দিষ্ট বয়সের শিশুদের হাম রুবেলার টিকাদান কার্যক্রম চলছে। অভিভাবকরা টিকা দেওয়ার জন্য শিশুদের নিয়ে আসছে কেন্দ্রে, তবে টিকা দেওয়ার চাপ কমেছে। অধিকাংশ কেন্দ্র টার্গেট পূরণের কাছাকাছি, তবে টিকাদানের সময় আছে 20 মে পর্যন্ত। ওই কাঠ অনুসারে দিছে, যেগুলো আগের যেগুলো টিকা পাইছিল এগুলো দিছে, আবার যেটা স্পেশাল সরকারে ঘোষণা করছে এটা দিছে। পরিবেশ ভালো, খুব ভালো অবস্থার মধ্যে দিছি, খুব তাড়াতাড়ি পাইছি, আসার সাথে সাথে এটা দিচ্ছে। দেরিতে আসে অ্যাকচুয়ালি ওই যে টাইমিং মিলাইতে পারি নাই, আর দিচ্ছে সরকারের যেহেতু একটা সুযোগ সুবিধা যেহেতু আপনার দিয়ে রাখছে, তো এখন আজকে ফ্রি পাইছি, সেই সময় আজকে দিতে আসলাম আর কি। ওই যে আমার বাচ্চা সব টিকা দিছি, এখন হামের টিকাটা দিতে আসছে আর কি। হ্যাঁ, আমি প্রথমেই হামের টিকা দিব, ও 1 বছর 3 মাস অবশিষ্ট সবগুলো দেওয়া হয়েছে আর কি। হামের টিকা এখন দিতে আসছি, ওর 5 বছরের টিকা পাবে, 5 বছরের টিকাটা ওকে দিতে আসছি। আর হচ্ছে 1 বছর তো টিকা দিতেছি, 1.5 বছরের টিকাটা আছে। ভালো, এছাড়া আমার অ্যাচিভমেন্ট খুবই ভালো। আমার আশা করি টার্গেটের চাইতে অ্যাচিভমেন্ট আরও বেশি হবে। আমার টোটাল টার্গেট 5,194, আমার এ পর্যন্ত 3,830 অ্যাচিভ হয়ে গেছে। আমার আর বাকি আছে মাত্র 1,364। আমার কর্মদিবস আছে আরও 13 দিন। আমরা তো ডেলি আপনার 165, 170, 135 এইভাবে দিতে দিতে গতকাল দিলাম 84 জন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে তাদের টার্গেট প্রায় 3,300,000 শিশুকে টিকা দেওয়া। নির্ধারিত সময়ের আগেই পূরণ হবে তাদের টার্গেট। গতকাল পর্যন্ত 6 মাস থেকে 5 বছরে 2,46,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে। আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে মাইক্রো প্ল্যান অনুসারে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন আমরা পরিচালনা করছি। তো এর মধ্যে আমাদের আগামী 20 তারিখ পর্যন্ত এই প্রোগ্রাম চলমান থাকবে। তবে এই পর্যন্ত আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের টোটাল টার্গেট পপুলেশন মানে আপনার 6 মাস থেকে 5 বছরের নিচে বাচ্চা হলো টোটাল এই টার্গেটের শিশু আছে আমাদের 3,285,000 জন বাচ্চাকে আমরা এই টিকার আওতায় আনবো। এটা হলো আমাদের টার্গেট পিপল এবং টোটাল টার্গেট হলো 3,285,000 জন। তো গতকালকে পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আমরা 2,46,626 জন শিশুকে আমরা এই টিকার আওতায় আনতে পারছি। তো আশা করছি আমরা আগামী 20 তারিখের মধ্যে আমরা 100% শিশুদের এই টিকার আওতায় আনতে পারবো। গত 20 এপ্রিল থেকে শুরু হয় শিশুদের হাম রুবেলার টিকাদান কার্যক্রম। ক্যাম্পেইনে 60টি জোনের 41টি ওয়ার্ডে 48টি স্থায়ী টিম, 205টি অস্থায়ী টিম, 41টি মপ আপ টিম এবং 14টি সন্ধ্যাকালীন টিম টিকাদানে অংশ নিয়েছে। সিটি কর্পোরেশন বলছে নির্দিষ্ট বয়সী শিশুদের জন্য এই টিকা বাধ্যতামূলক। হামের টিকা দেওয়া থাকলেও চলতি ক্যাম্পেইনে 28 দিনের ব্যবধানে আবার টিকা দিতে পারবে। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি কথা জানান। অন্যদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য চীনে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে অগ্রগতি ও পাকিস্তান সহ কয়েকটি দেশের অনুরোধের কথা উল্লেখ করে এক বার্তায় প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তিনি বলেন ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে। হরমুজ প্রণালীতে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে মুক্ত করতে সোমবার সকাল থেকে প্রজেক্ট ফ্রিডম নামে নতুন এই অভিযান শুরু করে মার্কিন সেনাবাহিনী। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যুক্তরাষ্ট্র সর্বোচ্চ
চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে অগ্রসর হচ্ছে। পেজিশকিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্র আশা করছে ইরান তাদের একতরফা দাবি মেনে নেবে, যা তেহরানের পক্ষে অসম্ভব। অপরদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য চীন সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা ও হুমকির অভিযোগ এনে তা বন্ধ না হলে তেহরানের ওপর জোরালো ও প্রয়োজনে শক্তি প্রয়োগের অনুমতি চেয়ে জাতিসংঘের কাছে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র এবং বাহরাইন। তবে রাশিয়া ও চীনের পক্ষ থেকে পাল্টা একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিবেচনাধীন থাকায় নতুন এই প্রস্তাব নিয়ে আলোচনা কতটা দ্রুত আগাবে তা নিয়ে সংশয় রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন কূটনৈতিকরা। অন্যদিকে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও হিজবুল্লাহ। সোমবার ইসরায়েলি বাহিনীর হামলায় দক্ষিণ লেবাননে অন্তত আরও 2 ব্যক্তি নিহত হয়েছে। সীমা শারমিন, বিটিভি নিউজ। ইউক্রেনের কয়েকটি অঞ্চলে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 27 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 80 জনের বেশি। গতকাল এই হামলা চালানো হয়। এ সময় রাশিয়ার শক্তিশালী গ্লাইড বোমা ইউক্রেনের পূর্ব অঞ্চলের বিভিন্ন স্থানে আঘাত হানে। জাপোরিজিয়ায় গভর্নর ইভান ফেদোরভ জানান, শুধুমাত্র এই অঞ্চলে অন্তত 12 জন নিহত এবং 12 জনের বেশি মানুষ আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি জানান, দোনেস্ক অঞ্চলের কিয়েভ নিয়ন্ত্রিত সেই শহর ক্রামাতোরস্কে অন্তত 5 জন নিহত হয়েছেন। দিনিপ্রো শহরে নিহত হয়েছেন 4 জন। এছাড়া পোলতাভা ও খার্কিভ অঞ্চলে ইউক্রেনের সরকারি গ্যাস স্থাপনায় সোমবার দিবাগত রাতে দফায় দফায় হামলা চালায় রাশিয়া। এতে অন্তত 5 জন নিহত হয়েছেন। এমন এক সময়ে এই হামলা চালানো হলো যখন কিয়েভের ঘোষণা করা যুদ্ধবিরতি শুরুর মাত্র কয়েক ঘন্টা বাকি ছিল। অন্যদিকে আগামী 3 দিনের মধ্যে মস্কোও একটি যুদ্ধবিরতি শুরুর পরিকল্পনা করছিল। সোমবার কিয়েভ ও মস্কোর পাল্টাপাল্টি যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয়। মধ্য আফ্রিকার চাঁদের লেক চাঁদ অঞ্চলে একটি সামরিক চৌকিতে বোকো হারামের হামলায় অন্তত 23 জন চাঁদের সৈন্য নিহত এবং 26 জন আহত হয়েছেন। সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গত রাতে দেশটির বার্কা তোলোরম দ্বীপে হামলা চালায়। নাইজেরিয়া ভিত্তিক এই সশস্ত্র গোষ্ঠীটি ক্যামেরুন, চাদ, নাইজার এবং নাইজেরিয়ার সংযোগস্থলে অবস্থিত লেক চাঁদ সংলগ্ন এলাকায় দীর্ঘকাল ধরে হুমকি হয়ে দাঁড়িয়েছে। চাঁদের সেনাবাহিনী সূত্রে জানা গেছে, হামলায় আক্রমণকারীদের একটি উল্লেখযোগ্য অংশ নিহত হয়েছে এবং গোষ্ঠীটিকে বিতাড়িত করা হয়েছে। প্রেসিডেন্ট মাহামাদ ইদ্রিস দেবী ইতনো এ হামলাকে কাপুরুষোচিত বলে অভিহিত করেছেন এবং এ হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত নতুন সংকল্প নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। 2024 সালের অক্টোবরে একটি হামলায় চাঁদের সেনাবাহিনীর 40 জন সৈন্য নিহত হয়েছিল। অক্টোবরের সেই হামলার প্রতিক্রিয়ায় দেবী একটি পাল্টা অভিযান শুরু করেছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে সেই অভিযান শেষ হওয়ার পর সেনাবাহিনী জোর দিয়ে বলেছিল যে চাঁদের ভূখণ্ডে বোকো হারামের আর কোনো অভয়ারণ্য নেই। আবারও দেশের খবর। গত বছর ময়মনসিংহে দীপু দাস হত্যাকাণ্ডের ভিডিওকে সম্প্রতি আওয়ামী লীগ নেতাকে পুড়িয়ে হত্যার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। একইভাবে নারায়ণগঞ্জে র্যাবের 3 সদস্যকে কুপিয়ে হত্যার গুজবও ছড়ানো হয়। বিস্তারিত সীমা শারমিনের প্রতিবেদনে। পুরোনো দিনে বেশিরভাগ সময়ে গুজব বা অপতথ্যের প্রচার ও প্রসার ঘটত মানুষের মুখে মুখে ও কথার মাধ্যমে। এখন অপতথ্যের এই প্রকৃতি ও প্রকার দুটোই বদলেছে ভীষণভাবে। তথ্য প্রযুক্তির ব্যবহার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত প্রসারণের ফলে সমাজে জন্ম নিয়েছে অপতথ্যের সংস্কৃতি। কিন্তু এ অপতথ্যের প্রতিষেধক কোথায়? বিভ্রান্তিকর এসব তথ্য যাচাই করে সত্য তুলে ধরছে দেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি আওয়ামী লীগের এক নেতাকে বাড়ি থেকে ধরে এনে পুড়িয়ে হত্যার ঘটনা দাবি করে প্রচার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্টের অনুসন্ধানে শনাক্ত হয় তা মূলত 2025 সালের 18 ডিসেম্বর ময়মনসিংহের ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামের এক যুবককে পুড়িয়ে হত্যার ঘটনার ভিডিও। বাংলা ফ্যাক্ট যাচাই করে দেখেছে দাবিটি সঠিক নয়, এটি একটি অপপ্রচার। সম্প্রতি ছড়িয়ে পড়া আরও একটি অপতথ্য হল নারায়ণগঞ্জের মাদক বিরোধী অভিযানে র্যাবের 3 সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাংলা ফ্যাক্ট তা যাচাই করে দেখেছে র্যাবের 3 সদস্যকে কুপিয়ে হত্যার বিষয়টি পুরোপুরি মিথ্যা। মূলত র্যাব 11 এর সাদা পোশাকের একটি গোয়েন্দা দল মাদকের আস্তানার র্যাকি করতে সেখানে গেলে অস্ত্রধারী দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে রক্তাক্ত জখম করে তাদের, কিন্তু হত্যার গুজব সঠিক নয়। বর্তমানে অপতথ্য সংস্কৃতি প্রবল শক্তিশালী। ছড়ানো অপতথ্য যেন দিনকে করে দেয় রাত, আর সত্যকে বানিয়ে দেয় মিথ্যে। নিশ্চিত বিষয়কে করে তোলে অনিশ্চিত। এসব অপপ্রচারের প্রসার বন্ধ করতে যেমন প্রয়োজন উপযুক্ত শাস্তির বিধান, তেমনি প্রয়োজন জনসচেতনতা। তাই কান দেবেন না গুজবে। সীমা শারমিন, বিটিভি নিউজ। শেয়ার বাজারের খবর। একদিনের ব্যবধানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আবারও শেয়ারের দরপতন হয়েছে। আজ শেয়ার লেনদেন বেশি হলেও মূল্য সূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,801.51, যা গতকালের চেয়ে শতকরা 0.09 ভাগ কম। এছাড়া সিএসসি 30-এর মূল্য সূচক দাঁড়ায় 13,087.78, যা গতকালের চেয়ে শতকরা 0.08 ভাগ কম। আজ 200টি কোম্পানির 46,92,897টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 20,72,82,000 টাকারও বেশি। এর মধ্যে 69টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 104টির কমেছে এবং 27টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 96 টাকা 25 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 88 টাকা 17 পয়সা, কানাডিয়ান ডলার 90 টাকা 14 পয়সা, হংকং ডলার 15 টাকা 48 পয়সা, ইউরো 143 টাকা 54 পয়সা, ব্রিটিশ পাউন্ড 166 টাকা 25 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 32 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 27 পয়সা, ইউএই দিরহাম 33 টাকা 2 পয়সা, কুয়েতি দিনার 395 টাকা 82 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 66 পয়সা, থাই বাথ 3 টাকা 73 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 28 পয়সা এবং চীনা ইউয়ান 17 টাকা 98 পয়সা। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার সমান, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 5টা 17 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 22 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 3টা 49 মিনিটে, জোয়ার সকাল 10টা 2 মিনিটে।